আজ রাতটা কেমন যেন অদ্ভুত লাগছে। দরজার ফাঁক দিয়ে হঠাৎ ঠান্ডা হাওয়া ঢুকছে। হিজল গাছের ডালে কাকেরা হঠাৎ ডানা ঝাপটাচ্ছে। মনে হচ্ছে কিছু একটা ঘটবে, কিন্তু কি? হ্যালো বন্ধুরা, রোকসানা আছি তোমাদের সাথে, আর তোমাদের স্বাগতম রোকসানাস লাইভ ক্যানভাসে। আজকের পর্ব ইলমা বেহরোজের আমি পদ্মজ উপন্যাসের ৬২তম অধ্যায়। এটা কোনো সাধারণ অধ্যায় নয়। আজ রাতে এমন কিছু ঘটতে যাচ্ছে যা হয়তো পদ্মজার জীবনের সব হিসাব নিকাশ ওলটপালট করে দেবে। চলো আর দেরি না করে শুরু করা যাক পদ্মজার গল্প। পর্ব নাম্বার ৬২। চন্দ্র তারকাহীন ম্লান আকাশের কারণে চারপাশ অদ্ভুত ভয়ঙ্কর হয়ে আছে। পদ্মজার মুখ ঘেঁষে একটা পাতা মাটিতে পড়ল। সাথে সাথে সে ভয় পেয়ে ২ পা পিছিয়ে যায়। যখন ব্যাপারটা বুঝতে পারলো, নিজের ভয় পাওয়া দেখে নিজের উপর খুব বিরক্ত হয়। ২ পা এগিয়ে সে অন্দরমহলের পিছনে তাকায়। আধো অন্ধকারে আবিষ্কার করলো মৃদুল এবং আগন্তুক নেই। চোখের পলকে যেন মুহূর্তেই ভোজবাজির মতো নাই হয়ে গেল। পদ্মজার মস্তিষ্ক সাবধান হয়ে উঠল। মৃদুলের মধ্যে ঘাপলা আছে, ভাবতে ইচ্ছে করছে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে সব কিছু ভাবতে পারে, সব কিছু। পদ্মজা তার পরিকল্পিত পথ ধরে হাঁটা শুরু করলো। মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মৃদুল জঙ্গলের ভেতর ঢুকেনি তো? আর দীর্ঘদেহী ঝাঁকড়া চুলের আগন্তুকও কি সাথে রয়েছে? পদ্মজা এক হাতে ছুরি নিল, অন্য হাতে রামদা। তার চোখের দৃষ্টি প্রখর। চারপাশে চোখ বুলে সাবধানে এক পা করে এগোচ্ছে। নিঃশ্বাস যেন আটকে আছে। এই বুঝি কেউ আক্রমণ করে বসলো? সেদিন যতটুকু এসেছিল সে ঠাওর করে করে নিরাপদভাবে ঠিক ততটুকুই চলে আসে পদ্মজা। সামনে বড় বড় গাছপালা ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। ভুতুড়ে পরিবেশ। পদ্মজা কেন জানে নিশ্চিত আজও কেউ থাকবে এখানে, অজানা রহস্যজাল পাহারা দেওয়ার জন্য। আর আশেপাশে আছে সেই গুপ্ত রহস্যজাল। পদ্মজার শিরায় শিরায় প্রবল উত্তেজনা বয়ে যায়। কয়েকটা গাছ পেরিয়ে সে থমকে দাঁড়ালো। একটা শব্দ ভেসে আসছে কানে। পদ্মজা দুরু দুরু বুকে শব্দাচ্ছ লক্ষ্য করে তাকালো। কিছুটা দূরে একজন লোক উবু হয়ে বসে আছে, সম্ভবত প্রস্রাব করছে। পদ্মজা প্রস্তুত হয় লোকটিকে পেছন থেকে আক্রমণ করার জন্য, কিন্তু অজ্ঞাত কারণে তার হাত কেঁপে উঠল। সে কাউকে প্রাণে মারতে পারবে না, সেই সাহস হচ্ছে না। একটা খুন করেছে ভাবলেই তার গা কেঁপে ওঠে। সেদিনের খুনটা তার নিজের অজান্তেই হয়ে গিয়েছে। সে যেন ছিল অন্য এক পদ্মজা। সেই পদ্মজাকে সে নিজেও চিনত না। পদ্মজা অস্থির হয়ে কিছু একটা খোঁজে। লোকটা উঠে দাঁড়ায়। পদ্মজা দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আড়াল থেকে উকি দিয়ে রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকে লোকটির দিকে। লোকটির মুখ অস্পষ্ট, অবয়ব শুধু স্পষ্ট। দুলকি চালে এদিকে এগিয়ে আসছে। পরনে লুঙ্গি ও সোয়েটার পরা, মাথায় টুপিও রয়েছে। লোকটার হাঁটা দেখে মনে হচ্ছে না সে টের পেয়েছে অন্য কারো উপস্থিতি। তবুও পদ্মজার নিঃশ্বাস আটকে যায়। সে রামদা শক্ত করে ধরলো। লোকটি তার কাছে আসতেই সে শরীরের সবটুকু জোর দিয়ে মাথায় আঘাত করে। লোহার রামদার এক পাশের আঘাতে লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। গোঙানির শব্দ করে হাত পা ধাপড়াতে থাকলো। সেকেন্ড কয়েক পরেই দেহ নিস্তেজ হয়ে যায়। পদ্মজার বুক ফুঁড়ে নিঃশ্বাস বেরিয়ে আসে। তবে লোকটাকে কাঁচা খেলোয়াড় মনে হলো। এক আঘাতেই কোপকাত। পদ্মজা একবার ভাবলো টর্চের আলোয় লোকটার মুখ দেখবে। তারপর মাথায় এলো টর্চের আলো দেখে যদি ওৎপাতা বিপদ তার উপস্থিতি টের পেয়ে এগিয়ে আসে। তাই আর টর্চ জ্বালালো না। সে নিথর দেহটিকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল। বাতাসের শা শা শব্দ, ঝিঝি পোকার ডাক, আর অশরীরীর মতো দাঁড়িয়ে থাকা গাছপালা, আর রাতের অন্ধকার বারবার পদ্মজার গা হিম করে দিচ্ছে। পদ্মজা প্রমোদ গুণে নিজের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করছে। বড় বড় গাছপালা ফেলে সে খোলা জায়গায় এসে দাঁড়ালো। সামনে কোনো বড় গাছ নেই। জঙ্গলের মাঝে এরকম খোলা জায়গা কেন? এতে কি কোনো রহস্য লুকিয়ে আছে? একদমই খোলা তাও নয়, জঙ্গলি লতাপাতা রয়েছে, তবে একটু অন্যরকম। লতাপাতার মাঝে যোগ বা কোনো বিষাক্ত জীব থাকতে পারে। বিপদের কথা ভেবেও পদ্মজা ঝুঁকি নিল। সে পা বাড়ালো সামনে। কয়েক কদম এগোতেই জুতা ভেদ করে কাটা ফুটে যায়। আঘাতে আবার আঘাত লেগেছে। ব্যথায় পদ্মজার কলিজা যেন ছিঁড়ে যায়। সে কাটা বের করার চেষ্টা করে। চোখ দিয়ে টপ টপ করে জল বেরোয়। রক্তজবা ঠোঁট দুটো জলে ভিজে যায়। মৃদুল এদিক ওদিক দেখে বলল, লিখন ভাই চলো চইলা যাই। অসহনীয় যন্ত্রণায় লিখনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সেসবকে তোয়াক্কা করে সে বলল, পদ্মজার খোঁজ নিতে হবে আগে। মৃদুল বুঝতে পারছে না কি করবে সে। লিখনের হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। দুপুরে সে পূর্ণার সাথে দেখা করতে মোড়ল বাড়িতে গিয়েছিল। পূর্ণার চোখ মুখ ফুলে যাতা অবস্থা। অনেক কান্নাকাটি করে পদ্মজার জন্য। পূর্ণা আশঙ্কা করছে তার বোন ভালো নেই। মৃদুলেরও তাই মনে হয়। সে যেতেই পূর্ণা ঝরঝর করে কাঁদতে থাকলো। তখন লিখন শাহ আসে। তার শুটিং শেষের দিকে। সপ্তাহখানেক পর ঢাকা ফিরবে।
তাই পূর্ণাদের সাথে দেখা করতে এসেছিল। পূর্ণাকে ওভাবে কাঁদতে দেখে লিখন বিচলিত হয়ে পড়ে। তারপর প্রশ্ন করে বিস্তারিত জানতে পারে। লিখন হাওলাদার বাড়িতে আসতে চাইলে মৃদুল না করলো। সে বলল ঢুকতে দিবে না। লিখন মৃদুলের কথা শুনে না, চলে আসে হাওলাদার বাড়িতে। পিছু পিছু আসে মৃদুল, কিন্তু দুর্ভাগ্যবশত দারোয়ান গেটের ভেতরেই ঢুকতে দিল না লিখনকে। তখন মৃদুল লিখনের সাথে পরিকল্পনা করলো তারা বাড়ির পিছনের ভাঙা প্রাচীর পেরিয়ে বাড়ির ভেতর ঢুকবে। লিখন প্রথম রাজি না হলেও পরে রাজি হলো। সে চিন্তিত হয়ে পড়েছে। পদ্মজার খোঁজ নেই কথাটা সে ভাবতেই পারছে না। এত বয়সে এসেও সে একটা মেয়ের জন্য এত ব্যাকুল হয়ে পড়েছে, তাও বিবাহিত মেয়ে। এমন মেয়েকে ভালোবেসে ব্যাকুল হওয়া তো সমাজের চোখে খারাপ। এই সমাজের জন্যই সে পদ্মজার থেকে নিজের এত দূরত্ব রাখে, যাতে কোনো খারাপ কথা, কোনো দুর্নাম পদ্মজাকে ছুঁতে না পারে। পদ্মজা যেন অসুখী না হয়। সেই পদ্মজার নাকি 4 দিন ধরে খোঁজ নেই। মৃদুল দেখা করতে চাইলে তাও করতে দেওয়া হচ্ছে না। লিখনের মাথার রগ দপদপ করতে থাকে। আধার নামতেই দুজনে হাওলাদার বাড়ির পিছনের ভাঙা প্রাচীর দিয়ে বাড়ির সীমানায় ঢুকে পড়ে। বাড়ির পিছনে যে জঙ্গল, সেই জঙ্গল সহ পুরো বাড়ির সীমানা মিলিয়ে চারিদিকে গোল করে প্রাচীর দেওয়া। তাই পিছনের প্রাচীর দিয়ে তারা আগে পশ্চিম দিকের জঙ্গলে পা রাখে। মৃদুল একবার মদনের সাথে পশ্চিম দিকে এসেছিল একটা ঔষধি পাতা নিতে। তাই সে জানতো এদিকে বড় বড় কাঁটা আছে, যা পথ রোধ করে। এজন্য সে রামদানি এসেছে, যা লিখনের হাতে ছিল। লিখন অসাবধানতাবশত কাটার লতাপাতা কাটতে গিয়ে নিজের হাতে আঘাত করে বসে। ফলে ক্ষত সৃষ্টি হয়। গল গল করে বেরিয়ে আসে রক্ত। রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে। মৃদুল চিন্তিত ভঙ্গিতে বলল, ভাই, রক্ত তো বন্ধই হইতেছে না। কি করা যায় বলো তো? আসো চইলা যাই, বাজারে যাইবা, নয়তো ডাক্তারের বাড়িতে নিয়ে যাব। ব্যস্ত হইও না মৃদুল। লিখন এক জায়গায় বসলো। তারা অন্দরমহলের বাম দিকে আছে। মৃদুলের হাত থেকে টর্চ নিয়ে লিখন চারিদিকে কিছু দেখলো। তারপর বলল, ওই যে দেখা যাচ্ছে, ওই পাতাটা নিয়ে আসো। আচ্ছা ভাই। মৃদুল লিখনের দেখানো কয়েকটা পাতা নিয়ে আসে। তারপর কোচলে নরম করে লিখনের ক্ষতস্থানে লাগায়। লিখন বলল, হয়েছে, এবার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আমরা চইলা যাইলেই পারতাম। পদ্মজার খোঁজ না নিয়ে কিভাবে যাই? পদ্মজা ভাবিরে এত ভালোবাসো ভাই, অবাক করে আমারে। লিখন মুচকি হেসে বলল, এসব বলো না মৃদুল, এসব বলতে নেই। সত্যি কথা কইতে ডর কিসের? লিখন ঠোঁটে হাসি রেখে উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে বলল, বিবাহিত নারী নিয়ে এসব বলতে নেই। সমাজ ভালো চোখে দেখে না। সমাজরে আমি জুতা মারি। তোমার বয়স বেড়েছে ঠিকই, জ্ঞান হয়নি। বলতে বলতে লিখন অন্দরমহলের পিছনে এসে দাঁড়ালো। গা হিম করা ঠান্ডা বইছে। তার পরনে শীত বস্ত্র নেই। ঠান্ডায় জমে যাচ্ছে সে। মৃদুল বলল, এই কথা আমার আম্মাও বলে। এসব কথা বাদ দাও এখন। শুনো, আমরা বাড়ির সামনে যাব নাকি পিছন থেকেই কিছু করব? লিখনের ভাবগতি বোঝা যাচ্ছে না। মৃদুল লিখনের দৃষ্টি অনুসরণ করে অন্দরমহলের 2 তলায় তাকালো, পদ্মজার ঘরের জানালার দিকে। প্রশ্ন করলো, পিছনে কি করার আছে? পদ্মজার ঘরের জানালার পাশের এন্ট্রি গাছটা দেখছো? গাছে উঠে উকি দিলেই পদ্মজাকে দেখা যাবে, কথা বলাও যাবে। উঠতে পারো গাছে? আরে পুরুষ মানুষ হয়েছে কি জন্যে? তাইলে গাছে উঠবো আমরা? একবার সামনে দিয়ে চেষ্টা করা উচিত। তুমি যাও, গিয়ে দেখো ঢুকতে দেয় নাকি। মৃদুল মুখ কালো করে বলল, দিব না। আবার অপমান হতে ইচ্ছা করতেছে না। তাহলে চলো গাছে উঠি। মৃদুল চুল ঠিক করতে করতে গুরুতর ভঙ্গিতে বলল, তুমি যখন কইছো আমি যাব। লিখন হাসলো। পূর্ণার মতোই মৃদুলের স্বভাব। পূর্ণাকে যে কারণে ভালো লাগে, ঠিক একই কারণে মৃদুলকেও ভালো লাগে। মৃদুল চলে যায়। লিখনের মাথাটা ব্যথা করছে। সে 2 হাতে কপালের দুপাশ চেপে ধরে পদ্মজার ঘরের জানালার দিকে তাকিয়ে ভাবে, একজন জনপ্রিয় অভিনেতা হয়ে এভাবে প্রাচীর ডিঙিয়ে লুকিয়ে একপাক্ষিক ভালোবাসার মানুষের খোঁজ নিতে আসাটাকে হয়তো কারো চোখে পাগলামি মনে হবে, কিন্তু তার চোখে গুরুত্বপূর্ণ দায়িত্ব, নিজেকে ভালো রাখার দায়িত্ব। পদ্মজা ভালো আছে ভেবেই সে মানসিকভাবে ভালো থাকে। এ কথা ঠিক, পদ্মজার সাথে আমিরের এত সুখ দেখে তার বুকে চিনচিন ব্যথা হয়। তবে এটাও ঠিক, পদ্মজার সুখ দেখে সে শান্তিও পায়, বেঁচে থাকার মানসিক মনোবল পায়। আশা থাকে মনে, আছে, বেঁচে আছে পদ্মফুল। চাইলেই দূর থেকে দেখা যাবে, চাইলেই কথা বলাও যাবে। কিন্তু যদি নাই বা থাকে তবে? মৃদুল এসে জানালো, শালার ব্যাটা দুলাভাই নাই, কেউই নাই দরজার সামনে। লিখন বলল, তাহলে চলো সামনে দিয়ে যাই। আমারও কেমন লাগছিল এভাবে লুকিয়ে বাড়ির পিছন দিয়ে। লিখন হাসলো, ম্লান হাসি। সে এগিয়ে গেল, সাথে মৃদুল। দুজন অন্দরমহলে প্রবেশ করলো নির্বিঘ্নে, কোনো বাধা আসেনি। আমিনা সদর ঘরে বসেছিলেন। তিনি লিখনকে দেখে বলেন, তুমি এই হানে কেড়ে আইসো? মৃদুল ঘরে ঢুকে বলল, ফুফু আম্মা, পদ্মজা ভাবি কই? আমিনা বসা থেকে উঠে দাঁড়ালেন। মৃদুলের কাছে এসে আদুরে গলায় বলেন, কই আসিলি বাপ? তোর ফুপায় বক্সে বইলা চইলা যাবি কেন? আমি তোর ফুপু আম্মা আসি না? তুই এইখানেই থাকবি, যতদিন ইচ্ছা থাকবি। মৃদুল কপালে ভাঁজ সৃষ্টি করে বলল, ধুর, বাদ দাও এসব কথা। তোমার জামাই একটা ইবলিস, ইবলিসের ধারের কাছে মানুষের থাকতে নাই। আমিনা মৃদুলের মুখ ছুঁয়ে বলেন, এমন কয় না বাপ, আদর পরে কইরো, এখন কও পদ্মজা ভাবি কই? ঘরেই আছে। ভাবির কি শরীর ভালো আছে?
আমিনা ক্ষণ মুহূর্ত সময় নিয়ে লিখনকে দেখলেন, তারপর বললেন, হ ভালা। আচ্ছা ফুপু আম্মা, আমরা উপরে যাইতেছি। আমিনা লিখনের দিকে আঙুল তাক করে তীক্ষ্ণ স্বরে বললেন, এই স্যারাও যাইব? লিখন চোখের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল। পরপুরুষ হয়ে পদ্মজার মতো মেয়েকে দেখতে যাওয়া ঠিক হবে না বোধহয়। মৃদুল তো এই বাড়ির আত্মীয়, সে গেলে সমস্যা নেই। মৃদুল কিছু বলার পূর্বে লিখন বলল, আমি এখানে বসি, তুমি যাও। না ভাই, তুমি আইও। আরে মৃদুল, যাও তো। মৃদুল সিঁড়িতে পা রাখলো। আমিনা ভাবছেন পদ্মজা তো ঘরেই আছে, বাড়িতে কোনো পুরুষ নেই। এইরকম সময় যদি পদ্মজা নিচে নেমে আসে, লিখনের সাথে কথা বলে, আর এ খবর যদি কোনোভাবে খলিল হাওলাদারের কানে যায়, তবে তার রক্ষে নেই। তিনি উঁচু কণ্ঠে ডাকলেন, মৃদুল রে। মৃদুল তাকালো। আমিনা জানেন না পদ্মজা সত্যিই যে ঘরে নেই। তিনি মিথ্যে ভেবে বললেন, পদ্মজা তো ঘরে নাই। লিখন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো, কেন, কোথায় গিয়েছে? আমিনা নির্বিকার কণ্ঠে বললেন, আমি কি তা কইতাম, গেছে কোনো কামে। মৃদুল সিঁড়ি ভেঙে নেমে আসলো। ভাবি একলা গেছে? আমিনা আরেকটা মিথ্যা বললেন, না একলা যায় নাই, আমিরের লগে গেছে। মৃদুল উৎসুক হয়ে জানতে চাইলো, আমির ভাই বাড়িতে আসিল? আমি যে দেখি নাই, ভাবছি জরুরি কোনো কামে ঢাকাতে গেছে। আচ্ছা ফুপু আম্মা, অন্দরমহল নজরবন্দিতে আসিল কেন? আমারে ঢুকতে দিত না। আমিনা তৃতীয়বারের মতো মিথ্যে বললেন, আমির তো ঢাকাতেই গেছিল, কাল রাইতে আইছে। আমির নাই, এই জন্য পদ্মজার। লিখন কথা কেড়ে নিয়ে বলল, বুঝতে পেরেছি, সিকিউরিটি মানে নিরাপত্তা দিয়ে গিয়েছিল। আমি আছি তো গ্রামে। আমির হাওলাদার খুব ভালোবাসে পদ্মজাকে। শেষ শব্দ তিনটি লিখন জোরপূর্বক হেসে বলল। তার চোখের মনি চিকচিক করছে। মৃদুল আফসোস করে বলল, ধুর, দেখা হইল না। আসি চাচি, বলল লিখন। লিখন বেরিয়ে আসে। মৃদুল বলল, পদ্মজা ভাবির চিঠি দেখে তো মনে হয় নাই এত সহজ ব্যাপার। পদ্মজা একটা রহস্যময়ী, মায়াময়ী, তাই বোধহয় রহস্য লিখে চিঠি লিখেছে। আর মিস্টার আমির যেহেতু এখন সাথে আছে, নিশ্চয়ই পদ্মজা ভালো আছে। মৃদুল গভীর মগ্ন হয়ে কিছু ভাবছে। সে লিখনের কথার জবাবে বলল, তবুও আগামীকাল পদ্মজা পূর্ণার সাথে যোগাযোগ না করলে আমরা আবার আসবো না হয়। মৃদুল লাফিয়ে উঠে বলল, এটাই ভাবছিলাম। লিখনের হাতের রক্ত পড়া বন্ধ হলেও খুব ব্যথা হচ্ছে, তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। মৃদুল বলল, ভাই সাইকেল নিয়ে আসি, এই অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হইব না। লিখনও সায় দিল। মৃদুল আলোক ঘর থেকে সাইকেল নিয়ে আসে। মৃদুল সামনে, লিখন পিছনে বসলো। তাদেরকে দারোয়ান দেখে অবাক হয়, তবে বেশি কিছু বলতে পারেনি। মৃদুল হুমকি দামকি দিয়ে বেরিয়ে পড়ে। রাতের স্নিগ্ধ বাতাসে লিখন অনুভব করলো তার বুকের সূক্ষ্ম ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে। সে একবার ঘুরে তাকালো হাওলাদার বাড়ির গেটের দিকে। খ্যাতিমান সুদর্শন ধনী লিখন শাহ, যে সবসময় ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখে, তাকে দেখে সবার কত সুখী মনে হয়। কত যুবক স্বপ্ন দেখে লিখন শাহর অবস্থানে আসার, কিন্তু তারা কি কখনো জানবে লিখন শাহ সর্বক্ষণ বুকের ভেতর বিষাক্ত সূচ নিয়ে হাসে, যে সূচের তীব্রতা তাকে এক মুহূর্ত শান্তি দেয় না। পদ্মজা চারিদিকে হাঁটছে, কিন্তু চোখে পড়ার মতো কিছু পাচ্ছে না। কি এমন আছে এখানে যা পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকে? কিছুই তো নজরে আসছে না। পদ্মজা জঙ্গলি লতাপাতার উপর হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে। শিশিরের জলে পায়ের তালু থেকে হাঁটু অবধি ভিজে গিয়েছে। পা জোড়া ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। থেকে থেকে কাছে কোথাও শেয়াল ডাকছে। পদ্মজার বুক ধুকপুক ধুকপুক করছে। মনে হচ্ছে কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে, ছিঁড়ে খাবে দেহ। ভাবতেই পদ্মজার গা শিউরে উঠল। সে ঢোক গিলল, তারপর আয়তুল কুরসি পরে বুকে ফু দিল। আয়তুল কুরসি যতবার সে পড়ে, ততবার নিজের মধ্যে একটা শক্তি অনুভব করে, ভরসা পায়। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হয়নি। সে সামনে এগোতে এগোতে একসময় আবিষ্কার করলো তার পায়ের নিচের মাটির বদলে অন্য কিছু আছে। চকিতে পদ্মজার মস্তিষ্ক 4 গুণ গতিতে সচল হয়ে উঠল। সে পায়ের নিচের লতাপাতা সরাতে গিয়ে দেখলো এই লতাপাতাগুলোর শেকড় নেই। পদ্মজা দ্রুত গতিতে সব লতাপাতা সরালো। তখনই আবছা আলোয় চোখে ভেসে উঠল লোহার মেঝে। পদ্মজার মুখে একটা গাঢ় বিস্ময়ের ছাপ প্রতীয়মান হয়ে উঠল। তার উত্তেজনা বেড়ে যায়। শীতল শরীর উত্তেজনায় ঘামতে শুরু করলো। লোহার মেঝেটা খুব বড় নয়। পদ্মজা টর্চ জ্বালায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে একপাশে ছিদ্র রয়েছে। মনে হচ্ছে এখানে চাবি ব্যবহৃত হয়। চকিতে পদ্মজার মাথায় এলো আলমগীরের দেওয়া চাবিটার কথা। সে দ্রুত পেটিকোটের 2 ভাঁজ থেকে চাবিটি বের করলো। প্রবল উত্তেজনায় তার হাত মৃদু কাঁপছে। বিসমিল্লাহ বলে চাবি ছিদ্রে প্রবেশ করলো এবং কাজও করে। পদ্মজা বিস্ময়ে বাঁখাড়া হয়ে পড়ে। কি হতে চলেছে? সে লোহার এই অংশটি 2 হাতে তোলার চেষ্টা করলো। যতটা ভারী ভেবেছিল ততটা নয়। পদ্মজা লোহার ভাবলেও এটা বোধহয় লোহার নয়। ধীরে ধীরে পদ্মজা আবিষ্কার করলো এটি একটি দরজা, গুপ্ত কোনো ঘরের দরজা। সে আতঙ্কে হিম হয়ে যায়। নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। পদ্মজা তার কাঁপতে কাঁপতে থাকা পা এগিয়ে দেয় ভেতরে। সে ভয় পাচ্ছে না তা নয়, খুব ভয় হচ্ছে। এমন আচানক ঘটনার সম্মুখীন তো আগে হয়নি। সিঁড়ি ভেঙে সে অনেক দূর অবধি নেমে আসে। ভীষণ ঠান্ডায় দিকে মনে হচ্ছে সব স্বপ্ন, কোনো রূপকথার গল্পের রাক্ষসপুরীতে চলে এসেছে।
চোখের সামনে ভেসে উঠে আরেকটি দরজা। এই দরজাটি অদ্ভুত ধরনের। তাদের ঢাকার বাড়িতে হুবহু এইরকম দরজা আছে। এই দরজার আড়লে যাই হয়ে যাক, বাইরে শব্দ আসে না। পদজা অস্পষ্ট একটা সন্দেহে বিভোর হয়ে ওঠে। এই দরজাটি খুলতে আলমগীরের দেয়া চাবিটি কাজ করে। পদজা চাবিতে চুমু খায়। এত গুরুত্বপূর্ণ চাবি আলমগীর তাকে দিল কেন? এসব ভাবার সময় এখন নয়, বাকিটুকু তাকে দেখতে হবে। দরজা খুলে অন্য একটি অংশে প্রবেশ করতেই মুখে তীব্র আলো ধাক্কা খেল। পদজা কপাল কুঁচকে 2 হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্ফুট বিরক্তিসূচক শব্দ করলো। তারপর ধীরে ধীরে পিটপিট করে তাকালো। চারিদিকে রং বেরঙের বাতি জ্বলছে। এই বাতিগুলোও তার চেনা, তাদের বাড়িতে আছে। যখন বিদ্যুৎ থাকে না, ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ি আলোয় আলোয় ভরিয়ে তোলে। 2 দিকে আরো 2টো দরজা। প্রথম দরজাটিতে লেখা স্বাগতম, দ্বিতীয়টিতে লেখা ধর রক্ত। রুম্পা তো এমন কিছুই বলেছিল। পদজা আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে। এটার কোনো তালা নেই, তাহলে খুলবে কি করে? পদজা ধাক্কা দিল, সাথে সাথে খুলে গেল। পদজার মুখ হা হয়ে যায়, তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে। এ কোথায় এসেছে সে? আর কি ফিরতে পারবে নিজের ঘরে? আচমকা পদজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার। পদজার রক্ত হিম হয়ে যায়। এই রকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাঁদছে? কত কষ্ট, যন্ত্রণা সেই কান্নায়। কান্নার বেগ বাড়ছে, যেন কেউ বিরতিহীনভাবে আঘাত করছে। পদজা 2 হাতে ছুরি ও রামদা শক্ত করে ধরলো। তারপর সেই কান্না অনুসরণ করে এগিয়ে গেল সামনে। যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে। পদজার নিঃশ্বাস আটকে আছে। সে চলে এসেছে খুব কাছে। চোখের সামনে আরেকটা ঘরের দরজা। দরজাটি একটু খোলা। সে সাবধানে দরজা ঠেলে ঘরের ভেতরে তাকালো। আর ঠিক তখনই তার পায়ের পাতা থেকে মাথার তালু অব্দি শিরশির করে উঠল। চোখের সামনে দেখা দৃশ্যটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো। মনে হচ্ছে জায়গায় জমে গেছে সে। বিবস্ত্র অবস্থায় 5টি মেয়ে হাত জোর করে কাঁদছে। তাদের শরীর রক্তাক্ত। আর সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা শ্যামবর্ণের দেহ। গায়ে শার্ট নেই, প্যান্ট নেমে এসেছে নাভির অনেক নিচ অবধি। হাতে তার বেল্ট, সম্ভবত বেল্ট দিয়েই মেয়েগুলোকে আঘাত করছিল। প্রশস্ত ও তুষ্টপুষ্ট শরীরের গড়নের মানুষটিকে চিনতে পেরে পদজার বুকের পাঁজর টনটন করে উঠল। তার হাত থেকে পড়ে যায় ছুরি ও রামদা। বিকট শব্দ হয়। সেই শব্দ অনুসরণ করে উপস্থিত মানুষগুলোর চোখ পড়ে দরজার দিকে। পদজা ধপ করে বসে পড়ে মাটিতে। শরীরের সবটুকু শক্তি নিমিষেই কে যেন শুষে নিয়েছে। পদজাকে দেখে মানুষটির চোখ হিংস্র জন্তুর মতো জলজল করে ওঠে। কপালের শিরা ভেসে ওঠে। হিংস্র চাহনি আরো ভয়ঙ্কর হয়ে যায়। সে ভাবতেই পারছে না পদজা এত দূর চলে এসেছে। পদজা বিস্ময় ভরা ছল ছল চোখ দুটো সেই মানুষটির দিকে তাক করে অস্পষ্ট স্বরে বলল, ছি, আজকের রাতটা কি তোমারও আমার মতো অদ্ভুত লাগছে? শুনতে শুনতে মনে হচ্ছে কেউ যেন কলিজাটা টেনে নিচ্ছে। গল্পটা এখানেই থেমেছে, কিন্তু অন্ধকার এখনো শেষ হয়নি। তোমাদের কি মনে প্রশ্ন জেগেছে কে এর পেছনে? পদজার সামনে যে ভয়ঙ্কর ছায়া দাঁড়িয়ে আছে, সে কি আপনজন নাকি অচেনা শত্রু? তোমাদের মতামত কমেন্টে লিখো। আর যদি মনে হয় গল্পটা তোমাদের বুকের ভেতর ঠান্ডা হাওয়া বইয়ে দিল, তাহলে একটা লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো রোকসানাস লাইফ ক্যানভাসে। কারণ পরের পর্বে এই রাতের পর্দা আরও এক ধাপ সরে যাবে। আজ বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।